এই 2024 সালে এসেও এই স্যামসাং গ্যালাক্সি S21 এই ফোনটা অনেকেই নিতে চান, বাট নেওয়ার আগে এই ভিডিওটা দেখা খুবই জরুরি, কারণ টাকাটাই আপনার জলে যাওয়ার চান্সটাই অনেক বেশি। স্যামসাংয়ের এই ফোনটার প্রাইস থেকে এই ফোনের ডিসপ্লের প্রাইস বেশি, তার মানে বুঝতেই পারতেন কাহিনীটা ডিসপ্লেতেই হয়। তো কি হয় না হয় সেগুলো নিয়ে আমরা ভিডিওর পরে কথা বলবো, কিন্তু ডিসপ্লে ছাড়া অন্যান্য বিষয়গুলো এই 2024 সালে এসে, মানে 21 সালের একটা ফোন 24 সালে এসে কি অবস্থায় আছে, মানে এই ফোনটা কি এখন কেনা যাবে কিনা, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর এই ফোনটা আমি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতেছি আর আমার ইউজার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব এই ভিডিওতে, যার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি যে সকল কিছুই জানতে পারবেন। তার আগে ধন্যবাদ দিতে হয় আইশপ বাংলাদেশকে, বরাবরের মতো আমাদেরকে এই ডিভাইসটা দিয়েও সাহায্য করার জন্য। আপনি চাইলে এই ধরনের ইউজড ডিভাইসগুলো আইশপ বাংলাদেশ থেকে কিনতে পারবেন। তাদের সকল কিছুর লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আপনি চাইলে কল করতে পারেন। আর এই ফোনটা কিনবেন কিনা এটা জানাচ্ছি, কারণ হচ্ছে এটা ডিসপ্লেতে, যেহেতু শুরু থেকেই এই ডিসপ্লে নিয়ে প্যাক করতেছিলাম, যার জন্য আমার মনে হয় যে ডিসপ্লে সেকশনটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা দরকার। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.2 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। এতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, 1300 নিট পিক ব্রাইটনেস, যার কারণে এই ফোনটা ডিরেক্ট সানলাইটে গেলে আপনি একদম জকজকা চকচকা দেখতে পারবেন। বাট এই ফোনটা এখন বর্তমান সময়ে বাংলাদেশে 40 ডিগ্রি তাপমাত্রা, মানে আমরা এখন দুবাই চলে আসছি, আর এই দুবাইয়ের মতো বাংলাদেশে যদি আপনি এই ফোনটার পিক ব্রাইটনেস দিয়ে ডিরেক্ট সানলাইট ইউজ করেন, আপনার ফোনের ডিসপ্লে চলে যাবে। ইয়েস, চলে যাওয়ার, ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়া, চলে যাওয়ার চান্সটাই হিউজ পরিমাণে। যার জন্য আমি রিকমেন্ড করবো জাস্ট এইটা না, S21 যেটা এই ফোনটা, এইটাই না, শুধু আপনি যে কোনো ফোন যদি এখন আপনি ডিরেক্ট সানলাইটে লং টাইম ইউজ করেন, ডিসপ্লে চলে যাবে এরকম না, আপনার ব্যাটারি ফুলে যেতে পারে, ফোন ডেড হয়ে যেতে পারে, এই ধরনের নানান প্রবলেম হতে পারে। ইভেন আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনি জানেনই যে আপনাকে অটোমেটিকলি ওয়ার্নিং দেওয়া শুরু করবে। তো যার জন্য ডিরেক্ট সানলাইট থেকে যে কোনো ফোনই মানে দূরে রাখবেন, আর হচ্ছে যে এই ফোনটা আরও বেশি দূরে রাখবেন, কারণ এটার ডিসপ্লের মানে হায়াত অনেক কম। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এই ডিসপ্লেটা খুবই শার্প, ব্রাইট, ক্লিয়ার, যাই বলুন না কেন একদম সুপার লেভেলের একটা ডিসপ্লে। হ্যাঁ, সুপার অ্যামোলেড থেকে এখন সুপার লেভেলের ডিসপ্লে হয়ে গেছে। এই ডিসপ্লেটা মানে সবার কাছেই ভালো লাগবে। আর এই ডিসপ্লের চারপাশের বেজেলটা দেখেন যে কত সিমেট্রিক্যাল, বাট সিমেট্রিক্যাল হইলেও নিচের দিকের যে বেজেলটা রয়েছে এটা তুলনামূলকভাবে একটু মোটা। আশা করি যে এটা চোখে পড়ার মতো না, মনে হয় যে হাতে একটা ডিসপ্লে ধরে রয়েছি। আর এই ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিসপ্লেটা এখন পর্যন্ত একদমই টপ নচ বলাই চলে। বাট এই ডিসপ্লেটা শুরুতে যেটা বলে আসতেছিলাম, হ্যাঁ বর্তমান সময়ের মানে OnePlus-এর অবস্থা কি, মানে এটাতে গ্রিন লাইন পড়বে না শুধু, এটাতে পিঙ্ক লাইন পড়ে যেতে পারে, হোয়াইট লাইন পড়ে যেতে পারে, এই ধরনের নানান প্রবলেম হতে পারে। বাট এটাতে যে হবে বা প্রত্যেকটা ডিভাইসে যে হবে বিষয়টা এরকম না, হতে পারে। এখন এই ফোনটাতে এই ধরনের ইস্যু আছে, যার জন্য আমি আপনাদেরকে শেয়ার করা। যদি আপনি এই ফোন কিনেন তাহলে এই রিস্ক মাথায় রেখেই কিনবেন, কারণ হচ্ছে ফোনের দাম যদি হয় 5 টাকা, তাহলে মনে রাখবেন যে এই ফোনের ডিসপ্লের দাম 4 টাকা। আশা করি আর কিছু বলার নেই। এই S21 স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ ফোন। এই ফ্ল্যাগশিপ ফোনের ব্যাক শেলটা হচ্ছে প্লাস্টিকের। ইয়েস, এই ফোনের ব্যাক সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক। মানে হাস্যকর লাগে যে একটা 1 লাখ টাকা, অলমোস্ট 1 লাখ টাকা দামের একটা ফোন, 80-90 হাজার 70 হাজার এরকম প্রাইস রেঞ্জে কিন্তু বাংলাদেশে সেল হইতো যখন নতুন আসছিল। তো এরকম প্রাইস রেঞ্জের একটা ফোনের মধ্যে কীভাবে একটা মানে প্লাস্টিক ইউজ করা যায়, সেটা মানে স্যামসাং ছাড়া হয়তো অন্য কেউ চিন্তাও করতে পারে না যে একটা ফ্ল্যাগশিপ ফোনেও প্লাস্টিক দেওয়া যায়। বাট এই প্লাস্টিকটা অন্যান্য ফোনের প্লাস্টিক থেকে অনেকটাই ডিফারেন্স, এবং আকাশ পাতাল ব্যবধান বলতে পারেন। এই প্লাস্টিকটা মানে একদম টপনচ কোয়ালিটির প্লাস্টিক, যেটা আমরা গ্লাস ফোনের যেই মানে গ্লাস ব্যাগের যে ফোনগুলো রয়েছে সেগুলোর বেলায় আমরা একটু রিস্ক থাকে যে ফোন যদি হাত থেকে পড়ে যায় তাহলে ব্যাকশেল ভেঙে যাবে, কিংবা যখন ফোনের ভিতরে অনেক বেশি হিট হয় তখন সেই হিটটা খুব দ্রুতই হাতে লাগে। তো প্লাস্টিক হওয়ার কারণে এই ধরনের প্রবলেম নাই, বাট প্লাস্টিক হওয়ার ফলে হয় কি যে মানে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যায়। তো এইটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, বাট এখন পর্যন্ত একদম ছোট ছোট মাইনর যে স্ক্র্যাচগুলো রয়েছে সেটাও আমি ফেলতে পারি নাই। তো আশা করা যায় যে স্ক্র্যাচ পড়ার চান্সটা অনেকটাই কম। তাছাড়া এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম, এবং হাতে নিলেও মোটামুটি প্রিমিয়াম লাগে। হ্যাঁ, মোটামুটি প্রিমিয়াম। যদি এর ব্যাক সাইডটা গ্লাস হতো তাহলে হয়তো বা সম্পূর্ণ প্রিমিয়াম বলতে পারতাম, এখন প্রিমিয়াম লাগে এর ফ্রেমটার কারণে। তাছাড়াও কিন্তু এই ফোনটাতে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে। বাট এই ফোনটাকে আপনি কোনো অবস্থাতেই পানির নিচে চুবাইতে যায় না, কারণ প্রচুর গরম। আপনি নিজে পানির নিচে যান, কিন্তু এই ফোনকে পানির নিচে দিয়েন না, কারণ হচ্ছে যে ও একটা ইউজড ফোন, বেচারা হয়তো বা খোলা হতেও পারে, যেটা আমি আপনি দোকানদার কেউই জানে না। মানে ইউজড ফোন কেনার ক্ষেত্রে মানে কোনো অবস্থাতেই পানিতে ভিজানো যাবে না, যত ট্রাস্টেড সব থেকেই কিনেন। মানে আপনার নিজের থেকেও বেশি যত্ন নিয়ে ফোন ইউজ করবেন সব সময়। 3 বছর পুরাতন একটা ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এখন পর্যন্ত এই ফোনের পারফরমেন্স একদমই টপ নচ ছিল। এই ফোনটার SoC কিন্তু 2টা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে Exynos আর একটা হচ্ছে কোয়ালকমের। এবং আপনি যদি Exynos কিনতে চান মানে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, তাহলে কিন্তু আপনি Exynos পাবেন। আর যদি আপনি USA কিংবা চায়না ভেরিয়েন্ট কিনেন তাহলে কিন্তু আপনি স্ন্যাপড্রাগন 888 যে চিপটা রয়েছে সেই চিপওয়ালা পাবেন। এবং আমার হাতেরটা হচ্ছে USA ভেরিয়েন্ট, এবং এটাতে স্ন্যাপড্রাগন 888
সলিড চিপ থাকতেছে এবং এইটা এই 2024 সালে এসেও তুমুল লেভেলের পারফরমেন্স দিচ্ছিল। আপনি যে কোনো ধরনের গেমস এখন পর্যন্ত স্মুথলি আপনি প্লে করতে পারবেন, কোনো প্রকার ল্যাগ, হ্যাং, ফ্রেম ড্রপ করা বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, তাছাড়া আপনি অনায়াসে সব ধরনের গেমই কিন্তু আপনি খেলতে পারেন। কোনো অবস্থাতেই ফ্রেম ড্রপ করবে না কিংবা ল্যাগ করবে, হ্যাং করবে, এরকম কোনো কিছুই এখন পর্যন্ত এটাতে হবে না এবং আশা করা যায় যে আরও 2 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। তাহলে মোটামুটি বোঝাই যাচ্ছে যে যদি আপনি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন, মানে আপনি ছোটোখাটো কাজ করেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই ধরনের ইউজারটাই আসলে নর্মালি বেশি। তো এই রকম ইউজটা মানে এই ফোনটা হাতে তুলি দিয়ে করে ফেলতে পারবে, যদিও এই ফোনের হাত নাই, বাট করে ফেলতে পারবে আর কি। আর এই ফোনটাতে থাকা স্টেডিও স্পিকারের সাউন্ড খুবই ক্রিস্টাল ক্লিয়ার ছিল এবং আশা করি যে এর স্টেডিও স্পিকারের সাউন্ড সবার কাছেই ভালো লাগবে এবং পার্সোনালি আমার কাছেও খুবই ভালো লাগে। শুধু এইটাই না, স্যামসাংয়ের যতগুলো ফ্ল্যাগশিপ ফোন আছে প্রত্যেকটা সাউন্ডই একদম অসাধারণ লেভেলের। আর এটার হ্যাপটিক ফিডব্যাকটাও খুবই স্ট্রং ছিল। পকেটে যদি আপনি ফোন রাখেন তাহলে আপনার ভাইব্রেশন মোডে থাকলে কল মিস করার চান্স নাই বললেই চলে। তাছাড়া আমি হচ্ছে যে এই স্যামসাংয়ের হ্যাপটিক ফিডব্যাকের ফ্যান না, কারণ আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে হ্যাপটিক ফিডব্যাকের ক্ষেত্রে পিক্সেলটাই বেটার মনে হয়। আচ্ছা, যেহেতু একটু আগে পারফরমেন্স নিয়ে কথা বলতেছিলাম, পারফরমেন্স নিয়ে কথা বলার সময় একটা কথা বলতে একদমই ভুলে গেলাম। সেইটা হচ্ছে যে এই ফোনটাতে আমি এখন পর্যন্ত আপডেট দিই নাই। হ্যাঁ, দিতে পারি নাই যে বিষয়টা এরকম না, আমি নিজে থেকে দেই নাই, কারণ আমি যাদের কাছ থেকে ফোন আনছি তারা আমাকে আপডেট দিতে কড়াভাবে নিষেধ করে দিয়েছে, যার কারণে আপডেট দিই না। এবং এই ফোনটাতে এখন সফটওয়্যার হিসেবে কিন্তু থাকছে অ্যান্ড্রয়েড 13, আমি একটু দেখে নেই, এটাতে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং One UI 5.1 আর কি। তো এইটাকে যদি আপনি আপডেট দেন তাহলে এখন কিন্তু অ্যান্ড্রয়েড 14-এ চলে যাবে এবং 6.1 One UI 6.1 যেটা রয়েছে সেইটা আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার এই ফোনটাতে আপডেট দেওয়ার ফলে গ্রিন লাইন আসার চান্স আছে, পিঙ্ক লাইন আসার চান্স আছে। তো সেই কারণে আমার মনে হয় যে এই ফোনটা যদি কেউ কিনতে চান তাহলে আপনি আপডেট দেওয়া থেকে বিরত থাকুন। যদিও কিনা অনেকেই বলে থাকেন যে আপডেটের সাথে আসলে ফোনে গ্রিন লাইন পড়ে যাওয়া এরকম কোনো ইস্যু নাই। গ্রিন লাইন মানে এমনিতেই অনেক সময় চার্জিংয়ের কারণে আসতে পারে, কিন্তু গ্রিন লাইনটা কেন আসে এখন পর্যন্ত এক্স্যাক্টলি কেউই কোনো ধরনের ইনফরমেশান দিতে পারে নাই আমার জানা মতে। আর আপনাদের যদি কারো জানা থাকে যে কেন গ্রিন লাইন আসে তাহলে এটাও কিন্তু আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আশা করি আমি থেকে শুরু করে আরও অন্য কেউ নতুন একটা ইনফরমেশান জানতে পাবে। এই 2024 সালে এসেও কিন্তু এই ফোনের ক্যামেরার কারণে এই ফোনটা অনেকেই নিতে চাবেন। এই ফোনের ক্যামেরার কি অবস্থা চলুন দেখে আসি। এই ফোনের যে মেইন লেন্সটা রয়েছে সেইটা 12 মেগাপিক্সেলের একটা লেন্স এবং এতে থাকা যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেইটা 64 মেগাপিক্সেলের একটা লেন্স, যেইটা কি আপনি 1.1x অপটিক্যালি জুম করতে পারবেন এবং এটাতে হাইব্রিড জুম নামের একটা অপশন রয়েছে, যেইটা দিয়ে আপনাকে সবসময় দেখানো হবে যেটা 3x জুম হয়েছে। মানে বুঝতেই পারতেছেন এটাকে যেহেতু সেন্সর সাইজটাকে বড় করা হয়েছে, সেন্সর সাইজ বড় করা বলা চলে না, এটাকে 64 মেগাপিক্সেল জাস্ট মেগাপিক্সেল আপনাকে বাড়িয়ে দিছে। এই জায়গার মধ্যে ডিজিটালি জুম করবে, ডিজিটালি জুম করে এটাকে 3x করা হবে এবং 3x এর ছবির কোয়ালিটি একটু পরেই দেখাচ্ছি। আর এতে থাকছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স আর এর সেলফিতে থাকছে একটা 10 মেগাপিক্সেলের লেন্স। আর 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার ছবিগুলো খুবই শার্প, ডিটেল, ব্রাইট ছিল এবং স্যামসাংয়ের ইউনিক যে কালারটা এখন বর্তমান সময় একদম ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে যে খুবই বিবিড টাইপের কালার, একদম স্যাচুরেটেড কালার, যেই কালারটা সবার কাছেই ভালো লাগে। সবাই কেন জানি চিকমিক ভালো পায় এবং সবাই না, শুধু আমি নিজেও এরকম পাই। মানে পিক্সেলের ছবিগুলো যেরকম একটু ন্যাচারাল টাইপের হয় এই ধরনের পিকচার অনেকের কাছেই ভালো লাগে না, ইনক্লুডিং মি। তো দেখা যায় যে এই স্যামসাংয়ের পিকচারগুলোই অনেক সুন্দর লাগে এবং এর ছবিগুলো খুবই শার্প, ডিটেল ছিল। এই ছবিগুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন। আর এতে যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটার ছবির কোয়ালিটিও খুবই ভালো ছিল, যদিও কিনা 3x যখন এটাকে করা হয় তখন ডিজিটালি জুম করে, বাট ডিজিটালি জুম করার পরেও এটা দিয়ে খুবই শার্প, ডিটেল ছবি তুলতে পারতেছিল এবং এটা খুবই ইউজফুল বলতে পারেন এই 3xটা। আর এই 3xটাকে আপনি সর্বোচ্চ ডিজিটালি জুম করে 30x পর্যন্ত নিতে পারবেন, যেইটা একদমই ইউজলেস। আশা করি এই স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারবেন 10x, 20x, 30x এর কি অবস্থা এবং কিভাবে আপনি ইউজ করতে পারবেন। যদিও কিনা এটা দিয়ে চাঁদের ছবি খুব ভালো তুলতে পারবেন না, বাট মানে নিজের স্বাদটাকে আপনি মিটাতে পারবেন এই ফোন দিয়ে আর কি, এরকম একটা অবস্থা। আর এর আলট্রাওয়াইডের পিকচারগুলো মোটামুটি ভালো, ব্রাইট, ডিটেল এবং শার্প ছিল, কিন্তু কিছু কিছু সময় এর আলট্রাওয়াইডের ছবিগুলো কেমন জানি একটু ডার্ক হয়ে যাচ্ছিল। একটু বেশি লো লাইটে যদি ছবি তুলি তাহলে দেখা গেছিলো নয়েজ, গ্রেনে ভরপুর হয়ে গেছে, ছবিটা কেমন জানি একটু সফট হয়ে গেছে। তো এই প্রবলেমগুলোই হচ্ছে যে এর আলট্রাওয়াইডে হচ্ছিল। তাছাড়া এর আলট্রাওয়াইডের পিকচার কোয়ালিটিটাও সবাইকেই সন্তুষ্ট করবে। আর এতে থাকা 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই 2024 সালে এসে বর্তমান স্ট্যান্ডার্ডের সাথে মোটামুটি যাই বললে
বললেই চলে। আপনি একদম ফেলে দিবেন যে এরকম না, বা খারাপ পিকচার দিচ্ছে এরকম না, শার্প দিচ্ছিল, বাট শার্প দিলেও দেখা যায় যে মাঝে মাঝেই সফট করে ফেলতেছিল। যদি একটু মানে আপনি মুভমেন্টের থেকে যদি সেলফি তুলতে চান, দেখা যায় অনেক সময় সফট করে ফেলে, এই ধরনের প্রবলেম হয়। লো লাইটে গেলে একটু সফট করে দেয় কিংবা নয়েজ চলে আসে, এই ধরনের প্রবলেম ছাড়া দিনের বেলায় প্রপার যদি লাইট কন্ডিশনে আপনি ছবি তোলেন তাহলে খুবই ভালো ছবি পাবেন এর সামনের ক্যামেরাটা থেকে। এই টেলিভিডিওতে যেহেতু 3x জুম করা যায়, তার মানে কিন্তু এই না যে 3x দিয়ে আপনি পোর্ট্রেট নিতে পারবেন, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে 1x থেকে 3x কিংবা 5x এর পোর্ট্রেটগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে, এবং ছবিটা যখন অনেক বেশি টাইট হয় তো দেখতে এই পোর্ট্রেটগুলো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। বাট এইটা দিয়ে আপনি 3x এ তুলতে পারবেন না, বাট 2x এর পোর্ট্রেটটাকে আপনি ইউজ করতে পারবেন 1x, এবং এটাতে হচ্ছে যে 2x এ যে পোর্ট্রেটের অপশন রয়েছে, 3x এর কোনো অপশন কিন্তু এটাতে থাকছে না। আর এজ ডিটেকশন মোটামুটি ভালোই করতে পারতেছিল, বাট হেয়ারের দিক দিয়ে কিছু কিছু সময় দেখা যাচ্ছিল ব্লার করে ফেলতেছিল, তাছাড়া ওভারঅল চলার মতোই। এই ফোনের ব্যাকে থাকা 3টা লেন্স দিয়ে আপনি সর্বোচ্চ 8K তে 24 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই যে ফোনের যে 8Kটা রয়েছে সেইটা একটা গিমিক ছাড়া আর কিছুই না, মানে এই ফোনের 8Kটা জাস্ট নামের 8K। আমি S22 ফোনটাতেও বলেছি যে এটা একটা নামের 8K বলা চলে, মানে একদম ডিফারেন্স নাই বললেই চলে। 4K 60 fps যেরকম, এতে থাকা যেই মানে 8K 24 fps সেম 24 fps 60 fps, এটাতে ডিফারেন্স আছে, যার জন্য আমি সবাইকে রিকমেন্ড করবো এতে থাকা যেই 4K 60 fps রয়েছে সেটা দিয়ে ভিডিও রেকর্ড করার। এই ভিডিও স্যাম্পলগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে এর 1x এর ভিডিও, মানে হচ্ছে মেইন লেন্সের ভিডিও। আশা করি এর ভিডিও কোয়ালিটি কীরকম সেটা বোঝাই যাচ্ছে, এবং ডাইনামিক লেন্স দেখেন অনেক ভালো ধরে রাখতে পারে, এবং স্টেবিলাইজেশনটাও আশা করি বোঝা যাচ্ছে। যদি আপনি নর্মালি হেঁটে যান তাহলে এরকম স্টেবল ভিডিও পাবেন। তো আশা করি এটা দিয়ে যদি কেউ ব্লগিং করতে চান অনায়াসে কিন্তু এটা দিয়ে ব্লগিং করা যাবে। আর এই হচ্ছে এটার আলট্রাওয়াইডের ভিডিও, অ্যান্ড আই থিঙ্ক আলট্রাওয়াইডের ভিডিওটা সবাই পছন্দ করবেন, অ্যান্ড মোটামুটি বেশ ওয়াইড বলা চলে। এখন যদি আমি আমার হাতে নিয়ে আসি, এই হচ্ছে এটার আলট্রাওয়াইডের ভিডিও, অ্যাজ ইউ ক্যান সি যে আলট্রাওয়াইডের ভিডিও অনেক বেশি ওয়াইড, এবং আপনি চাইলে এটা দিয়ে ব্লগ করতে পারেন। স্পেশালি যদি ট্রাভেল ব্লগ বানান তাহলে ভালো ব্লগ রেকর্ড করতে পারবেন। এই হচ্ছে এটার আলট্রাওয়াইড। আর এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও, এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি কিন্তু 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এটা দিয়ে আপনি চাইলে 8K রেকর্ড করতে পারবেন না। S22 তে হচ্ছে 8K রেকর্ড করা যেত, এটা অনেকটাই ক্রপ, এটা দিয়ে ব্লক করা যাবে না বললেই চলে। আর হচ্ছে টেলিফটো দিয়ে আপনি চাইলে 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন না। এটাও হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে ইনফরমেশন দিয়ে দিলাম, এবং এইটার ভিডিও কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই বলা চলে। এই পিচি ফোনটাকে পাওয়ার অফ করার জন্য ব্যাটারি হিসেবে থাকছে এর ভিতরে 4000 mAh একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে টেনে টুনে, মানে 3 বছর পুরাতন ফোনে টেনে টুনে একদিন যাচ্ছিল। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিকাল 4টা-3টার দিকে ফোন মানে একদমই চার্জ শেষ হয়ে যাচ্ছিল। তো এইটা চার্জ দিয়ে যারা একটু মানে মোটামুটি হেভি ইউজ করবেন তারা হয়তো বা দিনে 2বার চার্জ দেওয়া লাগতে পারে। আর যারা একদমই লাইট ওয়েট ইউজ করেন, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, তো তারা কিন্তু এই ফোনটাকে একদিন পার করতে পারবেন। তাছাড়া আপনাকে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে। এটার ব্যাটারি ব্যাকআপ S22 থেকে ভালো বলা চলে। S22 অবস্থা আরও বেশি খারাপ, যেহেতু ওইটাতে একটা পাওয়ারফুল চিপ ইউজ করা হয়েছে, এইটার কারণে হতে পারে, আমি শিওর না। তো এই ফোনের যে 4000 mAh ব্যাটারি, সেটা দিয়ে আশা করা যায় যে একদিন টেনে টুনে পার করতে পারবেন। তো আমার মোটামুটি একদিন চলে যাচ্ছিল। আপনাদের কি অবস্থা হয় যদি ফোন কিনেন তাহলে কমেন্টে জানান। আর আমার রিকমেন্ড থাকবো এটা না নেওয়াই ভালো, যেহেতু এটাতে গ্রিন লাইন পড়ার চান্স আছে। তাছাড়া চাইলে আপনি এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ফোন দেখতে পারেন, যেরকম Pixel 7 রয়েছে, এরপরে হচ্ছে Pixel 6 Pro রয়েছে। যদিও কিনা Pixel 6 Proটাকে আমি রিকমেন্ড করবো না, আপনি Pixel 7 নিতে পারেন। এই প্রাইস রেঞ্জে খুবই ভালো সার্ভিস পাবেন, কারণ আপনার ডিসপ্লে যদিও এইটার মতো হাই কোয়ালিটির ডিসপ্লে হয়তো Pixel 7-এ পাবেন না, বাট আপনি লং টাইম ইউজ করতে পারবেন। মানে কিছুদিন ইউজ করা থেকে লং টাইম ইউজ করা তো অনেক ভালো। প্রচুর পরিমাণে ঘামাচ্ছি। আর আরেকটা স্পেশাল ইনফরমেশন হচ্ছে যে, স্পেশাল বলা চলে কিনা আমি জানি না, যে এই স্টুডিওতে হয়তো বা লাস্ট ভিডিও আমার এটাই, এবং পরবর্তীতে কোথায় যাচ্ছে কি হচ্ছে আমি যদিও কিনা আমার এই চ্যানেলে আমার পার্সোনাল লাইফ কখনোই শেয়ার করি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো কিছুই শেয়ার করা হবে না। হয়তো আপনি এই স্টুডিওটা আর কখনোই আমার ভিডিওতে দেখতে নাও পারেন। যদি কখনো কিছু হয় তাহলে আপডেট দিব, এবং কোথায় থেকে ভিডিও করি সেগুলো সব কিছু জানাবো। যদি সম্ভব হয় ভিডিও কন্টিনিউ করবো, না হলে হয়তো বা ভিডিও কিছুদিনের জন্য হলেও অফ থাকতে পারে এই ভিডিওতে। এবং ওই যে তামিমের ডায়লগটা দিতেই হয় যে আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না।